বাসায় প্র্যাকটিস করতেছেন? আচ্ছা, আজকে আমরা পিএইচপি অ্যারে নিয়ে আলোচনা করবো। অ্যারের সাথে অ্যারের মেথড, কিছু মেথড যেটা রেগুলার আমাদের লাগে কাজ করতে গেলে। তো অ্যারের ডিফারেন্স যদি বলি, আপনার জাভাস্ক্রিপ্ট অ্যারে নিয়ে কাজ করবেন বা অন্যান্য ল্যাঙ্গুয়েজেও অ্যারে আছে। তো হোয়াট ইজ অ্যান অ্যারে এটাকে বোঝা দরকার। তো অ্যারে গত ক্লাসে অলরেডি দেখছি, আমরা অ্যারে তৈরি করছি, যেমন হচ্ছে এক্সপ্লোড আর ইমপ্লোডটা দেখছিলাম, ওটাও অ্যারের মেথডই আসলে মূলত আসলে। তো array are complex variable that store multiple or a group of values under a single variable name. তো আমরা এতদিন যেটা দেখছি যে পিএসপিতে যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সেই ভেরিয়েবলের এগেইনস্টে একটা ডাটা রাখি, সেটা আবার সেটার মধ্যে আবার ডাটা টাইপও থাকে, কখনো ইন্টিজার, কখনো স্ট্রিং, কখনো বুলিয়ান, কখনো ফ্লোট। ওকে, বাট অ্যাট এ টাইমে যদি আমার মাল্টিপল ডাটা রাখতে হয়, সিমিলার ক্যাটাগরি, যেমন হচ্ছে 10জন ইউজারের ডাটা রাখতে হবে অথবা 10টা প্রোডাক্টের ইনফরমেশন, হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে 10টা ইউজারের নাম লিখতে গেলে 10টা ভেরিয়েবল লিখতেছি, ইউজার 1 2 3 এইভাবে যদি ডাটা রাখতে চাই এবং সেটা যদি আনলিমিটেড হয়ে যায় তখন কী হবে? তো ভেরিয়েবল ডিক্লারেশন মানে কি, আমার মেমোরিতে জায়গা খাবে। একটা ভেরিয়েবল, আমার স্ক্রিপ্টে যত ভেরিয়েবল বাড়বে, স্ক্রিপ্টের সাইজ বড় হবে, সে মেমোরি বেশি নেবে। এখন এই প্রবলেম সমাধানের জন্য মূলত আসলে আমরা ডেটা টাইপের কথা বলছিলাম 8 প্রকার, মানে 8টা ডাটা প্রকার। যেমন হচ্ছে এর মধ্যে 2 প্রকার ছিল, একটা হচ্ছে হচ্ছে স্কেলার ডাটা টাইপ, একটা হচ্ছে কম্পাউন্ড ডাটা টাইপ। যেমন স্কেলারের মধ্যে কী কী ছিল আমাদের, হচ্ছে স্কেলারের মধ্যে 4টে ডাটা টাইপ ছিল, সেটা হচ্ছে স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট আর হচ্ছে বুলিয়ান। আর কম্পাউন্ড যেটা বলতেছিলাম সেটা মিশ্র ডাটা টাইপ বলা হয়। কেন বলা হয়? অ্যারে এবং অবজেক্ট ছিল। তো অবজেক্ট ওরিয়েন্টেড আলাদা ক্লাস হবে, অবজেক্ট অনেক হিউজ একটা জিনিস, সেটা পরে আলোচনা করো। তো অ্যারেটা হচ্ছে, কম্পাউন্ডারটা হওয়ার উদ্দেশ্য হচ্ছে, অ্যারে হচ্ছে জাস্ট লাইক একটা কন্টেনার। আমি যদি একটা কন্টেনার, প্লাস্টিকের কন্টেনার নেই, সেটার মধ্যে আমি সব ধরনের জিনিস রাখতে পারি, আমি কলম রাখতে পারি, আমি হচ্ছে রাবার রাখতে পারি, সব এক জায়গায় স্টোর করতে পারি। এটা হচ্ছে অ্যারে কনসেপ্ট। সেটাই বলছে অ্যারে জাস্ট লাইক একটা কন্টেনার, যেখানে কমপ্লেক্স ভেরিয়েবল বলতেছি। তো সেটার মধ্যে আমি বিভিন্ন টাইপের ডাটা রাখতে পারি, একটা টাইমে আমি নাম স্ট্রিংও রাখতে পারি, ইন্টিজার আর বুলিয়ান যেটাই বলি না কেন সেটা রাখতে পারি। এখন যেহেতু এটার ভিতরে ডেটা রাখা যায়, মূল কাজটা আসলে আমরা ব্যাক এন্ড প্রোগ্রামার যারা কাজ করে, আমাদের তো ডেটা নিয়েই কাজ। সেটা হোক ওয়েব অ্যাপ, হোক হচ্ছে ওয়েব বেস সফটওয়্যার, যেটাই বানায় না কেন, দিন শেষে আপনাকে ব্যাক এন্ডে ডাটার সাথে কানেক্ট, ইন্টারেক্টিভ এটা করা। ফ্রন্ট এন্ড ডিজাইনার ডিজাইন করে দিবে, আমার কাজ হচ্ছে কি ব্যাক এন্ডে সেই ডাটাটাকে প্রসেস করে পাঠানো। পিএইচপির কাজই তো এটা। সেই ডাটা ইউজারের কাছে নিচ্ছে, সিস্টেমে স্টোর করতেছে, আবার নিয়ে আসতেছে, সার্চিং করে সার্চ করা দরকার, এই কাজটাই সে করতেছে। যেহেতু ডেটা নিয়ে কাজ করতে হয়, অ্যারে এবং ডেটা থাকে, সেটাকে এখন ডাটাটাকে বিভিন্নভাবে প্রসেস করতে হয়, আমাকে ডাটার মধ্যে কোয়েরি করতে হয় না। ইউজার, আমার ডাটাবেজে 1000 ইউজার বা 1 লাখ ইউজার আছে, সেখান থেকে আমি কারো বয়স ভিত্তিক ডাটা সার্চ করতে পারি। বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া তৈরি হয় না, যে এত থেকে এত, তখন আমাকে কি করতে হয়, বিভিন্ন ধরনের মেথড ইউজ করতে হয়। সেম একইভাবে অ্যারেতে যেহেতু ডাটা থাকে, এই ডাটাকে শর্টিং করতে হয়, তারপর রিভার্স করার দরকার পড়ে, কোনো একটা আইটেম আছে কি নাই সার্চ করা, এটা রিলেটেড। আবার নতুন ডাটা আমি অ্যাড করতে পারি, কোনো একটা সিস্টেম থেকে ডাটা মানে রিমুভ করে দিতে পারি, এইগুলো কাজ করার জন্য অ্যারে রিলেটেড অনেক মেথড আছে। তো পিএসপিতে অ্যারে আছে, 3 টাইপের অ্যারে আছে। তো অ্যারে খুবই সহজ জিনিস, জাস্ট থার্ড ব্র্যাকেটের মধ্যে ডাটা কমা দিয়ে রাখা। এটাই বলছে এখানে যে একটা বেরো, যেমন এখানে শুরুতে যে এক্সাম্পল, এটা অনেক একটু আগে ফাইল করা দেখ, যেটাই বোঝে না, যেমন বলা হলো আপনাকে বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্ট অথবা 7টা বিভাগের নামই রাখেন। তো আলটিমেটলি আপনি দেখেন সিটি 1 ঢাকা, সিটি 2 সিটি, এইভাবে ডাটা রাখতেছে। তো এইভাবে লিমিটেশন, আপনি কয়টা ভেরিয়েবল নেবেন? 6টা ভেরিয়েবল নিছি। আমি যদি আরও 50টা নিই, তাহলে আরও 50টা ভেরিয়েবল হবে। বাট কনসেপ্ট তো একটাই, সিটি ইনফরমেশন হচ্ছে আমার সিটির ইনফরমেশন রাখতে হবে। কারণ এইভাবে যদি লিখি, তাহলে আমার স্ক্রিপ্টকে আস্তে আস্তে বড় হতেই থাকবে, হতেই থাকবে, ম্যানেজ করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। বাট এইটাকে যদি আমরা অ্যারে হিসাবে ডিক্লেয়ার করি, তাহলে কীভাবে করব? জাস্ট অ্যারে কথাটা লিখবো। কী লিখবো? এটা কয়েকভাবে লেখা যায়, আমরা কোডে একটু পরে আসতেছি। সেটা হচ্ছে অ্যারে দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপরে আপনি কমা দিয়ে যত ইচ্ছা রাখেন। বাট এই যে সিঙ্গেল সিটি, এইটাই কিন্তু একটা ভেরিয়েবল। সেটাই বলছে যে একটা ভেরিয়েবলের মধ্যে এরকম অসংখ্য ডাটা, এখানে 1 লাখ থাকলেও ভেরিয়েবল কিন্তু আমার একটাই। ওকে, এর নিচের দিকে এখানে আবার একটা অ্যারে আছে, সেটাকে আবার বলতেছে এইভাবে অ্যারে, আমি এইভাবে এই সাইন দিয়ে বলতেছি, অ্যারো সাইন দিয়ে। অ্যারের ইন্ডেক্স পরে আসতেছি। তো পিএইচপিতে অ্যারে আছে 3 প্রকার: ইন্ডেক্স অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে, আরটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। তো প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এই অ্যারেটা সব থেকে বেশি ইউজ হয়, অ্যাসোসিয়েটিভ অ্যারের ব্যবহারটা তুলনামূলকভাবে বেশি ইউজ হয়। সেটা আপনি ওয়ার্ডপ্রেসে যান, লারাভেলে যান, যে কোনো জায়গায় দেখবেন যে ডাটা আসলে আসলে অ্যাসোসিয়েটিভ অ্যারে আসলে বেশি কাজ করা হয়। তো ইন্ডেক্স অ্যারে কি? অ্যান অ্যারে উইথ এ নিউমারিক কি, মানে তার মানে প্রত্যেকটা আইটেমের একটা নিউমারিক নাম্বার, যেমন আমার প্রত্যেকের রোল বা আইডি ইউনিক থাকে, সেক্ষেত্রে অ্যারে আইটেমের ভিতরে প্রত্যেকটা আইটেমের কি ইন্ডিভিজুয়াল একটা ইউনিক কি থাকে বা আইডেন্টিফায়ার থাকে, যেটাকে সহজ কথা বলে। আর অ্যাসোসিয়েটিভ অ্যারে আবার কি, সেটা হচ্ছে ইউজার ডিফাইন, এবং এটা অবশ্যই স্ট্রিং হয়। অ্যাসোসিয়েটিভ অ্যারে মানে আসলে মূল কথা হচ্ছে স্ট্রিং এর ডাটা রাখতে হয়। অ্যান্ড অ্যারে হোয়ার ইজ কিজ হ্যাজ ইজ অন স্পেসিফিক ভ্যালু, মানে একটা কি এর এগেনস্টে নির্দিষ্ট একটা ভ্যালু, মানে আপনি কি ডিফাইন করবেন, আপনি ভ্যালু ডিফাইন করবেন। আর ইন্ডেক্সারে আপনি যেটা দিচ্ছেন বাই ডিফল্টভাবে কি একটা নিজস্ব কি জেনারেট হয়ে যাচ্ছে বা সেট হয়ে যাচ্ছে, সেটা।
আর মাল্টি ডাইমেনশনাল অ্যারে কি? এই অ্যারে কন্টেইনিং ওয়ান আর মোর অ্যারে উইদিন ইটসেলফ, মানে একটা অ্যারের ভিতরে যখন আরো দুই তিনটা অ্যারে এক জায়গায় কম্বাইন করা হয় তখন তাকে বলা হয় মাল্টি ডাইমেনশনাল অ্যারে। চলেন আমরা কোডে চলে যাই, এটা যেটা আছে থাক। তো অ্যারের যে মেথড এখানে ডিসক্রিপশন দেওয়া আছে, আমরা যেটা আলোচনা করলাম, যেমন এখানে এই যে এস3 টাইপের, তো আমরা ইন্ডেক্স অ্যারেটাকে আগে দেখি। তো আমাদের যে কোড ভিজুয়াল কোডটা নেই, স্ক্রিপ্ট অ্যারে স্ক্রিপ্টটাকে আমরা নিয়ে আসি এখানে। প্রথমে দেখবো ইন্ডেক্স অ্যারে। তো অ্যারে ডিক্লারেশন দেখেন, আমি এখানে একটা ভেরিয়েবল নিছি। এটা পুরো হলে হওয়াটা বেটার, কারণ হচ্ছে যত মাল্টিপল আইটেমের কথা বলতে কালার নামে কালার্স বলাটাই কি বেস্ট প্র্যাকটিস। কারণ আপনি কালার্স বলতে অনেক কালার বোঝা যাচ্ছে, সিঙ্গেল যদি নিতাম তাহলে সিঙ্গুলার প্লুরালের বিষয়টা তো বুঝলাম। তো এই যে এখানে আমি এইভাবে নিতে পারি, অ্যারে লেখার নিয়মটা হচ্ছে এভাবে, আমি তিনভাবে লিখতে পারি। সেটা হচ্ছে এটা ইন্ডেক্স অ্যারে, যেমন কালার্স একটা ভেরিয়েবল নিলেন, অ্যারে কথাটা লিখলেন। আচ্ছা এই জিনিসটা যখন জাভাস্ক্রিপ্টে করবেন হুবহু এই জিনিসই জাভাস্ক্রিপ্টে লিখতে হয় এইভাবে, নিউ অ্যারে, আমি just বলে দিই একই জিনিস। জাভাস্ক্রিপ্টে যখন লিখবেন এইভাবে লিখতে হয়, আর পিএসপিতে শুধু অ্যারে কথাটা লিখলে হবে, এরপরে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আপনার। এখন এইটার ভিতরে আমরা কম, আমি এখানে এই ডাটাটা রাখলাম, তাহলে এটা কি হলো, এটা বুলিয়ান ভ্যালু হয়ে গেল না? এটা বুলিয়ান ভ্যালু, আমি যদি 1 2 3 4 দিই এটা কি হয়, ইন্টিজার হয়ে গেল। আবার এটা রাখলাম, সবই কিন্তু আসলে অ্যারে, এবং হচ্ছে কি মিশ্র ডাটা, কম্পাউন্ড ডাটাটাই বললাম। তার মানে এটা একটা অ্যারে। তো আমরা তো আসলে এইভাবে ডাটা রাখি না, যেহেতু সাপোর্ট করে, মানে দুই ধরনের ডাটাই সাপোর্ট হবে। এই যে ডাটা রাখলাম, এখন আমি হাজার হাজার ডাটা রাখতেই পারি। এখন এই যে এখান থেকে কোনো একটা আইটেম আপনাকে পিক করতে হবে, যে আপনি দেখাইতে হবে যে এখান থেকে এত নাম্বার আইটেম নাম দেখতে হবে। আমার এখান থেকে রেড কালারটা পিন করতে হবে, তাহলে আমি কিভাবে পিন করব? আচ্ছা আমরা পিন করার জন্য আমরা যেটা ইউজ করতাম হচ্ছে, আমরা এতদিন ইকো শিখাচ্ছি নাকি, ইকো অথবা হচ্ছে প্রিন্ট শিখছি। আবার সমস্ত আইটের ইন্ডেক্স নাম্বার যদি চেক করতে চাই, কথার কথা, আমি এখানে প্রিন্ট আর নামে একটা অপশন আছে, প্রিন্ট আন্ডারস্কোর আর, এইটা মূলত আসলে অ্যারের ডাটা প্রিন্ট করতে লাগে, যে অ্যারের মানে টোটাল ইন্ডেক্স নাম্বারটা রিটার্ন করবে। তো এইটা আমি রান করার সাথে সাথে এখন আমার কোডটাকে আমরা এক্সিকিউশন করি। ওয়েবে গেলাম, আচ্ছা, এটা না, স্ক্রিপ্ট ইন্ডেক্সার, ওকে। আচ্ছা এখানে দেখেন কি আসছে, জিরোতে হচ্ছে গ্রিন কালার, ব্লু হচ্ছে ওয়ান আছে ব্লু, টুতে আছে পিঙ্ক, থ্রিতে আছে কি রেড, এবং কি ফোরে আছে হচ্ছে কি হলো, একটু ভালো করে দেখেন, এই যে ইন্ডেক্স শুরু হয়েছে এখানে। তার মানে এই গ্রিনের ইন্ডেক্স নাম্বার হচ্ছে জিরো। তো আমাকে অ্যারের আসলে ইন্ডেক্স নাম্বার শুরুই হয় কোথায় থেকে, জিরো থেকে। আমি ইচ্ছা করে ইন্ডেক্স নাম্বার চেঞ্জ করে দিতে পারি ম্যানুয়াল, আমি যদি এভাবে বলি যে ইন্ডেক্স এইটা, তার মানে আমার অ্যারের ইন্ডেক্স এখন দেখেন কোথায় থেকে শুরু হবে, সেটা আপনি ম্যানুয়াল রিসেট করে দিতে পারেন। কত থেকে শুরু হয়েছে, দুইয়ের থেকে, মানে ডিফল্ট তাহলে কোথা থেকে শুরু হয়, জিরো থেকে শুরু হয়। মানে আমার এখানে যে আইটেমটা আছে কোডের ভিতরে, মানে জিরোতে, আমি এভাবে বললে তো মানে ইন্ডেক্সিংটা রিসেট হয়ে গেল, মানে স্টার্ট হচ্ছে কত থেকে, দুইয়ের থেকে। বাট ডিফল্ট অবস্থায় কি ছিল, জিরো। একটা সিঙ্গেল আইটেম আপনি দেখতে যাচ্ছেন, আপনার প্রিন্ট আউট করাতে আপনি বুঝতে পারলেন যে হচ্ছে আসলে কি আছে এটার ভিতরে। আমরা এটাকে আরেকভাবে দেখতে পারি না, টোটাল ডিবাগ করার জন্য কি মেথড ছিল, ভার্ডাম একটা মেথড ছিল না? এইটা দিলে কি হবে, এটার হচ্ছে টোটাল জিনিস যা আছে এটার ভিতরে, এটার ডাটা টাইপ থেকে শুরু করে এভরিথিং রিটার্ন করে। দেখেন এখানে সে বললো যে 5টা আইটেম আছে, কয়টা আছে আমার এরাতে, 5টা আইটেম আছে, জিরো থেকে আছে গ্রিন, এবং সেটা একটা স্ট্রিং, সেইটার আবার কোয়ান্টিটি 5 ক্যারেক্টার, তার মানে ভার্ডাম এভরিথিং রিটার্ন করে। আচ্ছা আরেকবার চেক করা, ইজ অ্যান অ্যারে, এটা কি আসলে অ্যারে, এটা অ্যারে কিনা, তাহলে আমি এটাও চেক করতে পারি, এখানে কি আসবে, কিছু আসছে। তাহলে আমরা এই ইজারে দাও চেক করা যায়, এটা মেথড পরে আসতে, স্যার ইজারের মতো এটা না, এটার এটা একটা কাজ আছে। আচ্ছা তাহলে এই যে এটা তো আপনার ওভারঅল সব দেখলেন, যদি সিঙ্গেল আইটেম হয়। আচ্ছা এইটা তো দেখলাম, আবার এটাকে আমি এভাবে না লিখে, এর কথাটা না লিখে আমি কিন্তু এভাবেও লিখতে পারি, একই কথা, থার্ড ব্র্যাকেট কি লিখতে পারলাম, জাস্ট থার্ড ব্র্যাকেট, এভাবে লিখলেও কাজ করবে, আপনার কাছে যেটা ভালো লাগে সেটা ইউজ করেন। আমি এখানে সিঙ্গেল আইটেম যদি রিড করতে, যেমন আমি রেড কালারটা প্রিন্ট করবো, তাহলে কি করব, ইকো কালার্স মূল অ্যারে, এরপরে আমি এখানে ইন্ডেক্স নাম্বারটা বলতে হবে, কি বলতে হবে, ইন্ডেক্স নাম্বার। তাহলে এই রেডের ইন্ডেক্স নাম্বার কত হবে, হ্যাঁ 3 হবে না, 3 তো হওয়ার কথা, 3 হলে এখান থেকে রেড কালার চলে আসছে, আসছে রেড কালার। তো এই হচ্ছে অ্যারের কনসেপ্ট। আচ্ছা এইভাবে নয় বললেন, আরেকভাবে বলা যায় যে আপনি ম্যানুয়াল ইন্ডেক্স নাম্বারও বলে দিতে পারেন, যে না ঠিক আছে আমি এখান থেকে এভাবে লিখতে পারি, কথার কথা ধরেন এখানে আমি লিখলাম হচ্ছে সিটি, একটু আগে যেটা দেখলাম না, এখানে আমি এভাবে লিখতে পারি, হ্যাঁ সমান সমান
আচ্ছা কমেন্টের মধ্যে পড়ে গেছি আমি। আচ্ছা এই জন্য এরকম দেখাচ্ছে এটা। তাহলে এই যে ম্যানুয়াল ইন্ডেক্স, এটা কি হয়ে গেল, এটা সব ম্যানুয়াল ইন্ডেক্সিং হয়ে গেল না। এইভাবেও আমরা কি করতে পারি, ডাটা রাখতে পারি। তাহলে তিনভাবে লেখা যায়, আপনি ম্যানুয়াল ইন্ডেক্স নাম্বার দিয়ে বলতে পারেন, আবার এভাবে অটো থার্ড ব্র্যাকেটে দিতে পারেন, অথবা কি এই যে অ্যারে ফার্স্ট ব্র্যাকেটে দিতে। তাহলে তিনভাবে অ্যারে লেখা যায়, এটা আগে শিখে নিলাম। ওকে, এখন এখানে অনেক ব্যাপার আছে, যেহেতু এটার ভিতরে ডাটা আছে। এখন এখানে আমি এই যে কালার্সের মধ্যে নতুন একটা কালার অ্যাড করতে হবে, যখন সিস্টেমে একটা কালার অ্যাড হবে। কালার দিয়ে বোঝালাম, যে কোনো জিনিস হতে পারে। অথবা এখান থেকে কোনো একটা আইটেম বাদ দিতে হবে। অ্যান্ড বাদ দিতে গেলে তো কোথায় থেকে বাদ হবে, শেষে বাদ হবে না প্রথমে বাদ হবে। আবার অ্যাড করতে গেলে আর কি শেষে থেকে অ্যাড হবে না প্রথম থেকে অ্যাড হবে। তাহলে এখানে চারটে মেথডের ব্যাপার আছে, সেগুলো আমরা একটু পরে আসতেছি। তাহলে ইন্ডেক্স অ্যারে হচ্ছে বাই ডিফল্ট থার্ড ব্র্যাকেট দিয়ে জাস্ট ইচ্ছা মতো আইটেম রেখে দেন, সেটা হচ্ছে ইন্ডেক্স অ্যারে। ওকে, তো এরপরে আমরা আসি এখন এই অ্যারে থেকে ডাটা, ধরেন আমি তো আসলে এভাবে বললাম, অথবা প্রিন্ট আর দিয়ে কি দেখলাম, সিঙ্গেল আইটেম দেখলাম, যে দুইভাবে করা যায়, অথবা কি করা যায়, প্রিন্ট আন্ডারস্কোর আর, এইভাবে ডাটা দেখা যায়। বাট আমি তো আসলে ইউজারকে এইভাবে দেখায় লাভ নাই, এখানে যা আছে আলটিমেটলি এখানে এভাবে আসতেছে। তো কোনো কি বেনিফিট হচ্ছে এটাতে, ইউজার কি বুঝতে পারতেছে, সে অ্যারে দেখতেছে। আমার দরকার হচ্ছে ইনফরমেশন, শুধু রিয়েল ডাটাটা দরকার। তখন আমাদের কি করতে হবে, লুপ চালাইতে হবে। কত ক্লাসে লুপ শিখছি? ওকে, এখন এই লুপ হচ্ছে দুইটা দুইটা, আমরা ফর লুপ দ্বারাও করতে পারি, ফর ইস লুপ দ্বারাও করতে পারি। বাট অ্যারের জন্য ফর ইস লুপটা কি বেস্ট, খুবই সহজ। এখন লুপ দিয়ে কাজ করতে গেলে আমাকে কি করতে হবে, শুরুতে আগে এটা লেন্থ বের করতে হবে। তো এই যে লেন্থ বের করার জন্য পিএসপিতে অ্যারে কাউন্ট করার জন্য, অ্যারে লেন্থ বের করার জন্য একটা মেথড আছে, সেটার নাম হচ্ছে কাউন্ট। এটা কিন্তু অ্যারে মেথড। তো এই কাউন্ট দ্বারা কি করে, আপনার এই কালার্সের মধ্যে কয়টা আইটেম আছে, এখানে অবশ্যই কালার্স হবে। ওকে, তাহলে সে কী করে টোটাল লেন্থ বের করে, এবং এটাকে যদি আমি এখানে ইকো করি, এবং আমি জাস্ট এখানে কমেন্ট আউট করে রাখলাম, তাহলে এখন কি আসবে, টোটাল আইটেম কয়টা, 5টা। আচ্ছা, এই যে আনডিফাইন আসার কারণ হচ্ছে আমি যে ভেরিয়েবলের নাম চেঞ্জ করছি, তো এই যে আনডিফাইন আসছে 5টা আইটেম। তার মানে আমি লেন্থ পেয়ে গেলাম, টোটাল লেন্থ পেলাম। এখন এইটাকে আমি এখানে দেখাবো। এটা এই যে আমি যেমন এখানে যদি এভাবে পিন করি, তাহলে এখন দেখেন অ্যাড লুপের মধ্যে আসছে গ্রিন ব্লু, আপনি যা ছিল এর ভিতর সেটা এইভাবে প্রিন্ট হলো। আপনি এটা লিস্ট আকারে দেখাইতে পারেন, আপনার ইচ্ছা আছে। আপনার যদি মনে হয় যে আমি এটাকে লিস্ট আকারে দেখাবো, তাহলে এখানে এলআই দিয়ে দেন, আপনি এলআই দিয়ে দেন, এইভাবে দিতে পারেন, কোটেশন এলআই। আমি এর ভিতরে কি করতে পারি, এটা প্রিন্ট করতে পারি, কোনো সমস্যা। তাহলে বিয়ার দরকার আছে এখানে, বিয়ারের দরকার নেই, অবশ্যই সেমিকোলন হবে, এবং জাস্ট নাম্বারিং হবে 1 2 3 4। আনঅর্ডার লিস্ট, এখানে তো আমি লিস্টের উপরে কিছু বলি নেই, এটা অর্ডার লিস্ট হবে না আনঅর্ডার লিস্ট হবে কিছু বলা হয়েছে এখানে, বাইরে বলছে আনঅর্ডার লিস্ট নিচ্ছে। এখন নাম্বারিং করতে চাইলে এখানে কি লিখতে হবে, এখানে যেহেতু আমি পিএসপির ভিতর আছে, তাহলে তো ইকো করতে হবে, ইকো ইউএল। আর এখানে কি হবে, ইউএল এর ক্লোজিং, মাঝখানে হচ্ছে এটা লুপে করলো অর্ডার লিস্ট। তাহলে এখানে আমি যদি ও দিই, তাহলে এখানে আসবে ও। আচ্ছা, এটা আমরা টেবিলও দেখাচ্ছি, আপাতত যেহেতু একটাই আইটেম, আমরা কি করলাম এখানে লিস্ট আকারে দেখালাম। ওকে, এইটা একটা হয়। তাহলে ফর লুপে করতে গেলে আপনাকে এক্সট্রা একটা লাইন বেশি লিখতে হচ্ছে। ওকে, আপনি যদি সেম জিনিসটাই ফর ইচ লুপে করতে চান, খুবই সিম্পল, জাস্ট বাম হাত থেকে মানে লেফটের দিয়ে রাইটে রাখবেন। তাহলে কালার্স হচ্ছে মেন অ্যারে, অ্যাস, এরপর কি ভ্যালু, এখানে এটা হতে পারে, অথবা যে কোনো নাম হতে পারে, এক্স ওয়াই জেড, আপনি যেটাই লেখেন সেটাই আসবে। তাহলে এই ফর ইচ লুপে জাস্ট এখান থেকে ডাটাটা এখানে প্রিন্ট করে দেবে, এই হচ্ছে কাজ। তাহলে ইন্ডেক্স অ্যারেতে ডাটা পড়ার জন্য আমরা কি করব, ফর ইচ লুপই বেশি ইউজ করবো নাকি। ফর লুপ করতে গেলে তো আমাকে কাউন্ট করতে হচ্ছে, কাউন্ট তারপরে 2 লাইন বেশি করে লিখতে হচ্ছে। তো এই ছিল হচ্ছে মূলত আসলে ইন্ডেক্স অ্যারে। তো আমরা শিখবো হচ্ছে এখন অ্যাসোসিয়েটিভ অ্যারে। অ্যাসোসিয়েটিভ অ্যারে কি জিনিস সেটা আমরা জানি। তো অ্যাসোসিয়েটিভ অ্যারে সংজ্ঞা কি বলছে, যে in an associative array the keys assign a value can be arbitrary and user defined string। মানে মূল কথা হচ্ছে ইন্ডেক্স অ্যারেতে বাই ডিফল্ট প্রত্যেকটা আইটেমের একটা করে ডিফল্ট ইন্ডেক্স নিত, 0 থেকে 1 এভাবে নিত। বাট অ্যাসোসিয়েটিভ অ্যারের ক্ষেত্রে ইউজার তার নিজের মতো করে ইন্ডেক্স অ্যারে মানে কি জেনারেট করতে পারবে, সেটার এগেইনস্টে ভ্যালু রাখতে পারে, এবং অবশ্যই সেটা কি হতে হবে, স্ট্রিং হতে হবে। সেটা কিভাবে করতে হয়, তাহলে আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে, যেমন এখানে আপনাকে একটা প্রোডাক্টের ইনফরমেশন রাখতে বললো, অ্যান্ড প্রোডাক্টের কোয়ান্টিটি, যেমন একটা ল্যাপটপের যদি আপনি ইনফরমেশন বের করতে বলি, আপনি প্রথমে দেখবেন এটা ল্যাপটপের মডেল নাম্বার, ল্যাপটপের স্ক্রিন সাইজ, ল্যাপটপের প্রাইস থেকে শুরু, এরকম অনেক কালার থেকে শুরু, বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট থাকবে না। অ্যাজ এ হিউম্যানের যদি অ্যাট্রিবিউট বের করতে পারি, তাহলে আমার নাম আইডেন্টিফায়ার যদি করতে পারি, আমি নাম, আমার কোন ব্যাচ, আমি কোন পলিটেকনিক থেকে আসছি, এই যে তথ্যগুলো রাখতেছি, তাহলে আমাকে তো বলে দিতে হবে তো তোমার প্রতিষ্ঠানের নাম কি। তাহলে প্রতিষ্ঠান যে নামটা বলো, প্রতিষ্ঠানটাই তো আমার একটা কি, আমি যখন প্রতিষ্ঠানে কল করছি তাহলে প্রতিষ্ঠানের নাম পাচ্ছি।
ওকে, তোমার ব্যাচ নাম্বার কত? তাহলে ব্যাচ নাম্বারটা কি আমি বললাম যে ব্যাচ নাম্বার একটা কি, ব্যাচের এখানে তুমি তোমার নাম্বার রাখো। এই যে কি এবং হচ্ছে এর এখানে ভ্যালু রাখতে হচ্ছে, এটাই হচ্ছে অ্যাসোসিয়েটিভ এর কনসেপ্ট। তো এখানে কি হচ্ছে প্রোডাক্ট নাম্বার, এটা কিন্তু থার্ড ব্র্যাকেট, আলটিমেটলি আপনি থার্ড ব্র্যাকেট দেন অথবা এইভাবে লেখেন, কোনো সমস্যা নেই। ফার্স্ট ব্র্যাকেট দিলে আপনাকে এইভাবে লিখতে হবে, তাহলে এখানে কি দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। আপনি ইচ্ছা, আপনি যেভাবে ইচ্ছা আপনি লেখেন, কোনো সমস্যা নেই। এর লেখার নিয়ম একই, বাট এইটার ভিতরে অ্যাসোসিয়েটিভ বড় যেন লিখতে আছে, মূল কথা হচ্ছে যে এই চিহ্নটা মনে রাখতে হবে। এটাকে বলতেছি কি আর এটাকে কি বলতেছি, ভ্যালু। এবং এই জিনিসটা যখন জাভাস্ক্রিপ্টে করবেন, জাভাস্ক্রিপ্টে কিন্তু আসলে এভাবে অ্যাসোসিয়েটিভ এর না, জাভাস্ক্রিপ্ট আমরা রাখি অবজেক্ট হিসাবে, অবজেক্টে কি ভ্যালু থাকে, অবজেক্টেও কি ভ্যালুই থাকে। তার মানে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে তার ভ্যালু। আমি যখন এটাকে কল করব, কল করার নিয়ম তাহলে কি, কল করার নিয়ম তো আপনি যেমন প্রিন্ট আর যদি করি, এখানে কথার কথা আমার এখন এখানে কি আসবে, প্রিন্ট আর এবং ইকো, আমরা একটা এইচআর দিই, বুঝতে, তাহলে ইন্ডেক্সারের পর আমরা এটাকে একটু ব্যাক করি অ্যাসোসিয়েটিভ এর। এই যে আসছে না, প্রিন্টার করলে নেম, নেমের এগেইনস্টে কি আছে, আইফোন। কালার, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, এর এখানে কালার হচ্ছে লাইন, প্রাইস হচ্ছে এত। তাহলে এই যে ডাটাটা আমরা তার এইভাবে, এবং যদি সিঙ্গেল ভ্যালু প্রিন্ট করতে হয় তাহলে কি করব, তার প্রিন্ট আর করলে তো আমাকে পুরো অ্যারে রিটার্ন করলো। আমি এখানে প্রোডাক্টের কালারটা চাচ্ছি, মানে এই ফোনের কালারটা কত বা মডেল নাম্বার কত। মডেল নাম্বার যদি এখানে নাই, আমরা মডেল নাম্বার রাখিনি, আমি ইকো যদি করতে চাই একটা, তাহলে কি লিখবো, প্রোডাক্ট নেম ইজ, কি লিখলাম, প্রোডাক্ট, এরপর কি লিখতে হবে থার্ড ব্র্যাকেটের মধ্যে, ওই ওটাতে ইন্ডেক্স নাম্বার বলতেছেন, আর এখন কি বলতেছেন, কি বলে দিচ্ছেন। আগেটা কি ছিল, 0 অথবা 2 বললে তার আইটেম আসতো, এখন এখানে তার 0 2 না, এখানে হচ্ছে ইউনিক আইডেন্টিফায়ার, মানে ইউজার ডিফাইন আইডেন্টিফায়ার। ইউজার আপনি কি জেনারেট করছেন, এবং এটা অবশ্যই স্ট্রিং, কোটেশন ছাড়া কিন্তু এখানে হবে না। এখন এখানে আমি যদি মডেল বলি, কথার কথা, মডেল সমান সমান এখানে 2022 বললাম, এইটা কিন্তু আর নিবে না, কারণ বলেই দিছে কি অবশ্যই একটা স্ট্রিং হতে হবে, এটা অবশ্যই স্ট্রিং এর মধ্যে রাখতে হবে। 2022 মডেল। তাহলে এই যে সিঙ্গেল ডাটা প্রিন্ট করতে গেলে, তাহলে প্রোডাক্ট নেম ইজ, এই যে জাস্ট কিটা বলে দেন, তাহলে আউটপুটটা কি আসবে এখন, প্রোডাক্ট নেম ইজ আইফোন 15। আমি এখানে যদি আইডেন্টিফায়ার ইউজ করি, তাহলে বুঝতে পারছি এটা। সেম একইভাবে যদি সিঙ্গেল, এখন এটাকে যদি লুপে ঘুরাইতে হয়, আইটেম তো অনেক থাকতে পারে। আচ্ছা, তখন কি করবো, একই এখানেও ফর ইচ লুপ, বাট এখানে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু এটার মধ্যে দুইটা আইটেম আছে, একটা হচ্ছে কি, তো প্রোডাক্ট থেকে ডাটা পড়তেছি কার মধ্যে রাখলাম, কি হচ্ছে যাবে কি, এটা হচ্ছে আইডেন্টিফায়ার, আর ভ্যালুটা জমা হচ্ছে কার ভিতরে, ভ্যালুর মধ্যে। আপনি এটা যে কোনো নাম লেখেন, সমস্যা নেই, আমি ভ্যালু লিখছি, আপনি এক্স ওয়াই লিখলে তো সমস্যা নেই, আসবে। তাহলে এটাকে যখন লুপে করলাম যে প্রোডাক্ট কি, তাহলে কি এর ভিতরে প্রোডাক্টটা কি আসবে, নাম আসবে, তারপর নাম প্রিন্ট হবে, এরপর কি আসবে, কালার আসবে, কালার প্রিন্ট হবে, এই জিনিসটা এখানে প্রিন্ট হয়েছে, প্রোডাক্ট নেম ইজ আইফোন, প্রোডাক্ট কালার, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট মডেল ইজ। এই তো, তাহলে এটা একটা প্রোডাক্ট অ্যারে বানালাম। এখন এখানে তো একটা প্রোডাক্ট, যদি 500 প্রোডাক্ট হয় তাহলে কীভাবে সাজাবো, তখন মূলত আসলে আমার আসবে হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। শুধু তার একটা সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে কাজ হবে না, যখন ডাটাবেসটা উঠাই নেবে একটা প্রোডাক্ট আসবে, আমার আনলিমিটেড প্রোডাক্ট থাকতে পারে। তখন সেম আলটিমেটলি ডাটাবেজে এরকম কি থাকে, কলাম থাকবে, সেখানে তো আসলে তো অ্যাসেটেবারে তো এভাবে কি এবং এটা দ্বারা আমরা ডিফাইন করতে, সেই এক্সাম্পলে এখানে দেখালাম। তো যেমন নিচের দিকে যদি আমরা আরও আসি, এখানে বলছে যে অ্যারে পিটার, মানে এখানে তার নাম এবং তার এজ রাখছে, তো এর ভিতরে আমি এখানে প্রোডাক্টের এরকম 50টা আইডেন্টিফায়ারও থাকতে পারে, তাহলে কি এবং হচ্ছে ভ্যালু, এটা মনে রাখলেই হবে এই চিহ্নটা। আচ্ছা, এরপরে আমরা আসবো হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। হোয়াট ইজ মাল্টি ডাইমেনশনাল অ্যারে? দি মাল্টি ডাইমেনশনাল অ্যারে ইজ অ্যান অ্যারে হুইচ ইজ এলিমেন্ট ক্যান অলসো বি ইজ অ্যান অ্যারে। তার মানে মাল্টি ডাইমেনশনাল অ্যারে, সে নিজে একটা অ্যারে, যার প্রত্যেকটা কি আবার আরেকটা অ্যারে, এক একটা অ্যারে আইটেম। যেমন এটার একটা রিয়েল এক্সাম্পল দেখলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা এখানে কন্টিনেন্টস বা মহাদেশ যেটাই বলি না কেন, এটা একটা অ্যারে, থার্ড ব্র্যাকেট দেওয়া মানে অ্যারে। এশিয়া, তাহলে এটা একটা কি, এই যে এই সিটটা মানে এটা কি অ্যাসেটিভ অ্যারে না, এই যে এশিয়া একটা কি, কি এর এগেনস্টে আবার কি আছে, নতুন একটা অ্যারে আছে। এবং দেখেন ইউরোপ, এটা একটা অ্যারে এবং এটার এগেনস্টে ভ্যালু আছে, আফ্রিকা এটা একটা অ্যারে, এটার ভিতরে, তার মানে এই অ্যারের মধ্যে অতিরিক্ত আরও 3টা অ্যারে আছে। তাহলে অ্যারের ভিতর যখন অ্যারে রাখতেছে, এটার উদ্দেশ্যটা কি, সিমিলার ক্যাটাগরি ডাটাটাকে কি করি, একটু অর্গানাইজ করে রাখা। আমি সবই রাখতে পারতাম, আমি যদি কান্ট্রি দিয়ে সব রাখতাম তাহলে সমস্যা ছিল, সমস্যা ছিল না। বাট আমার রিজন ওয়াইজ যদি ডাটা ফিল্টারিং করতে হয়, না তোমার ইউরোপের মধ্যে কারা আছে, এশিয়ার মধ্যে কারা আছে, তখন আলাদা আলাদা ডাটা রাখলে কি রিডেবিলিটি বাড়ে না। আর যদি সব এক লাইনে রাখতাম তাহলে কি আমাদের ফিল্টারিং করতে পারতাম এখানে। কান্ট্রি দেওয়া যাবে কতটা, 292টা, 192টা করে কান্ট্রি আছে, সমস্ত যদি এক লাইনে রাখতাম তাহলে তো এটা আমি ফিল্টারিং করতে পারতাম না। এই কারণে যখন আমরা এই যে অ্যারের ভিতরে যখন অ্যারে রাখতেছি, তাকে বলতেছি মাল্টি ডাইমেনশনাল অ্যারে। এবং এটাও পিন ওই যে সেম একই প্রসেস, আউটপুট দেখতে গেলে আপনাকে যেমন, আমি যদি সিঙ্গেল ডাটা পড়তে চাই কথার কথা, তাহলে কি লিখবো, কন্টিনেন্টস, তার কি হচ্ছে এশিয়া 0, তাহলে কি আসবে, বাংলাদেশ আসবে। এখন আমি সোমালিয়া পিন করব,
তাহলে কি করতে হবে বলেন, কি হবে, কি হবে আফ্রিকা সোমালে কি, এখানে আবার ইন্ডেক্স আরে কিন্তু আবার এই যে 0 1 2, একটু আগে সোমালে কারেন্টের সাথে মিনিং করে আসলাম আছে, ওদের ওই একটা প্রজেক্ট বানাবে রেন্টেকার, তো বাংলা বোঝে না, ইংলিশও ভালো বলতে পারে না, নানান সমস্যা। তো এই তো এখন এই লাইনটা যদি পিন করে এখানে দেখেন বিআরতেই, তাহলে আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারেটাও দেখলাম। ওকে, এই তো সোমালিয়া ইংল্যান্ড, এটা তো লুপে ঘুরছে। আর এখানে আমরা কি বললাম, ইকো আফ্রিকা, কই কিছু আসছে, সোমালিয়া তো প্রিন্ট হয়েছে নাকি, সোমালিয়া প্রিন্ট হয়েছে, এটা এখানে ওই যে এই চার দিনে নিচেটাও পরে শুরু করতেছে, তো ওই জন্য সমস্যা। এই তো, তো এই হচ্ছে মাল্টিপ্লিকেশন অ্যারে। তাহলে অ্যারে লেখার সিস্টেম বুঝলেন, অ্যারে প্রিন্ট করার অপশনও বুঝলেন, যে লুপের মধ্যে অ্যারে দিলে হয়, সেটা ইনডেক্স হোক আর অ্যাসোসিয়েটিভ অ্যারে। অ্যাসোসিয়েটিভ অ্যারে হলে এখানেও যেমন সেম কি লাগতেছে। এখন এইটার সাথে আমাদের এই অ্যারে রিলেটেড অনেক, যেহেতু ডাটা রাখছি, এখন এইটার অনেক মেথড আছে, সেই মেথড সম্পর্কে একটু ধারণা নিতে হবে। কারণ অন্তত 8-10টা মেথড যেটা সবসময় লাগে কাজ করতে গেলে। যেমন যদি শুরুতেই আসে, এখানে 4টে মেথডের কথা বললাম, যে ধরেন আপনার অ্যারেতে নতুন ডাটা অ্যাড করতে হবে, যখন অ্যাডের কথা চিন্তা করতেছেন, এমনকি শুরুতে যেহেতু ইন্ডেক্স নাম্বারিং আছে অথবা কি আছে, তখন আমি শেষে অ্যাড করবো না প্রথমে অ্যাড করবো, আবার বাদ দিতে বললে শেষতে বাদ দিব না প্রথমতে বাদ দেবো, তার মানে 4টে মেথড। তো এই 4টে মেথডের নাম হচ্ছে অ্যারে আনশিফট, অ্যারে শিফট, অ্যারে পুশ, অ্যারে পপ। পুশ পপ, পুশ কথা তো বুঝি, এই যে আমাদের দরজা দিয়ে লেখা থাকে পুশ করেন, হ্যাঁ, তার মানে কি, তো পুশ কি করে, পিছন দিয়েই সবসময় পুশ করে, আমরা বলি না পুশ বুঝলেই আসলে পিছন দিয়ে ব্যাকিং দিয়ে পুশ করে, তার মানে পুশ যদি লিখি অ্যারে পুশ, তাহলে শেষের থেকে ডাটা অ্যাড হবে। আর যদি পপ বলি, বের করে দাও, পপ মানে হচ্ছে বের করে দাও, এবং সেটাও কি শেষেতে বের, তাহলে পুশ পপটা সবসময় কি শেষে, তাহলে পুশ হচ্ছে অ্যাড করে, পপ হচ্ছে বাদ দেয়। আরেকটা মেথড হচ্ছে আনশিফট আর হচ্ছে শিফট, এই জায়গায় একটা কনফিউশন হয়ে যায়, আনশিফট মানে হচ্ছে কি করা আর শিফট মানে কি করা। তো এখানে আনশিফট দিলে মূলত আসলে কি হয়, অ্যাড হয়, আর শিফটে বাদ হয়, উল্টা গেল না, এই জায়গাতে একটু ঝামেলা। যেমন আমরা তাহলে এক্সাম্পল দেখি, হ্যাঁ আনশিফটে বাদ হয়, দেখি কি হয়, আনশিফটে হচ্ছে অ্যাড হয়, আমি বললাম আনশিফটে অ্যাড হয়, শিফটে বাদ হয়, উল্টা, উল্টা না, এটাই মেথডের নিয়ম। যেমন এখানে সিটি নামে যে অ্যারে রাখছি, এটার ভিতরে কিছু শহরের নাম দেওয়া আছে, অ্যারে আপশিফট, তাহলে আমি কি বললাম রংপুর কুড়িগ্রাম, ওকে, তাহলে কি হবে, এটা সবসময় কি হবে, প্রথমে অ্যাড হবে, পুষ্পকটা সবসময় শেষে, এটাই মনে রাখলে হবে। 4টার মধ্যে কনফিউশন করে যায়, এমসিকিউ তো অনেক ভুল করে, কোনটা দিলে কোনটা, কোনটা আগে পুশ হয়, কোনটা শেষ করে, কোনটা বাদ দেয়, কোনটা অ্যাড হয়। 4টে মেথডই তো, পুশ পপ সবসময় পিছনে, তাহলে পুশ মানে পিছনে অ্যাড করা, পপ মানে বের করে দাও, এই দুটো বাদ দিলে বাকি থাকে দুইটা, আনশিফট আর শিফট, তাহলে আনশিফট অ্যাড করে, শিফট বাদ দেয়। হ্যাঁ এটা, তাহলে এখানে কি হবে, এই পিনটা এটা যখন আমি রান করবো, আলটিমেটলি নতুন আরো 2টা আইটেম কি হবে, শুরুতে অ্যাড হবে। সেই জিনিসটাই আমরা এখানে যদি দেখি, এই যে আনশিফট আমরা এখানে দেখলাম, এই যে দেখেন রংপুর আর কুড়িগ্রাম কি ইন্ডেক্সিং শুরু হয়ে গেলে 0 থেকে, এই হচ্ছে কাজ। আচ্ছা, আর শিফট কি কাজ করে, শিফট হচ্ছে শেষেতে বাদ দেয়। আচ্ছা, যখন বাদ দিবেন তখন কি আর আইটেম বলা দরকার আছে, অ্যাডের টাইমে আপনি আইটেম বলতে পারেন, কিন্তু যখন বাদ দিবেন তখন আর এখানে কিছুই থাকবে না, অটোমেটিক। এখন সে কি করবে, সে কি চট্টগ্রাম বাদ দিবে না ঢাকা বাদ দিবে, সে প্রথমটা আগে বাদ দিবে। হ্যাঁ, এখন যদি বলেন স্যার আমি তো রাজশাহী বাদ দেবো, মানে সিস্টেম তো ইন্ডেক্স নাম্বার, মাঝখান থেকে সে ধরতে পারবে না তো। হ্যাঁ, সেটা করা যায়, এই মাঝখান থেকে যদি নিয়ে আসতে হয়, যে বললাম যে এখানে শুরু থেকে মাঝখানে আছে 10টা বাদে মাঝখানে যে 5টা আছে, তার 15 জন স্টুডেন্ট আছে, বললাম যে 10-এর থেকে 15 করে যাদের রোল নাম্বার, তাদেরকে তুমি ফিল্টারিং করে নিয়ে আসো, কথা তো শর্টিং করো বা নিয়ে আসো, তখন ওই যে অ্যারে স্লাইস নামে একটা মেথড আছে, একটু পরে আসতেছে, ওইটা দেখবো আমরা। তো তো এই জায়গাতে তাহলে কি হবে, ঢাকাটা বাদ করে যাবে, যখন আমি শিফট বলছি দেখবেন যে ঢাকাটা বাদ করে যাবে, কই গেল অ্যারে শিফট শিফট, এই যে এই যে ঢাকা কিন্তু নাই, চট্টগ্রাম আছে। এই হচ্ছে কাজ। আর পুশ পপ তো বললামই, পুশ পপ কি করবে, শেষেতে বাদ দেবে, যেটা বাদ দেবে সেটা তো প্যারামিটার পাশে পাঠাতে হয় না, ওই কালকে ফাংশন করলে না, এটাও কিন্তু বিল্ট ইন ফাংশনে, এই ফাংশন একটু আগে যে শিফট ফাংশন দেখলাম, অথবা হচ্ছে পুশ, এখানে আমরা যে ফাংশনের কথা বললাম অ্যারে পুশ, তো পুশ মানে ঠেলা দেওয়া নাকি। তো এই যে এখানে আমি রাখছি পপও রাখছি এটার সাথে সাথে, আলটিমেটলি এই যে পুশ, রংপুর করি ও শেষেতে কি করবে, পুশ করবে এই দুইটা। আচ্ছা, তো এই হচ্ছে 4টে মেথড শিখলেন অ্যারের, কাউন্ট একটা, 5টা মেথড হলো, 5টা শিখলাম।
আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে অ্যারের শর্টিং নিয়ে। আচ্ছা, শর্টিং এর আগে আমরা অ্যারে স্লাইসটা একটু দেখি। হোয়াট ইজ স্লাইস? হ্যাঁ, স্লাইস মানে কেটে নিয়ে আসা। হ্যাঁ, তাহলে এখানে কি করতেছে, আমরা বললাম যে হচ্ছে এখানে যে কয়টা অ্যারে আছে, অ্যারে স্লাইস, এখানে কয়টা প্যারামিটার? দুইটা। প্রথমে হচ্ছে কোন অ্যারের মধ্যে সে স্লাইস করবে সেই অ্যারের নামটা বলতে হলো, তারপর কোথায় থেকে কয়টা আইটেম নেবে। এখন এখানে বলতে হতে পারে স্যার একের থেকে দুই, কি আসবে আউটপুট, কি আসবে গেস করেন, কি আসতে পারে? হ্যাঁ, এখানে কি আউটপুট আসবে? গ্রিন, কি আসবে? হ্যাঁ, তিনটা আসার কথা, কাইটা আসবে, দুইটা আসবে। একের থেকে বাদ দিয়ে তাহলে কি আসবে? মানে এটা আবার ওইটা ধরে না যে সাত ইন্ডেক্স মতো জিরো ছিল, ও তো ওইটা বুঝে না, ও হচ্ছে আইটেম বুঝে, তখন তখন আর ইন্ডেক্স বুঝে না। মানে একটা বাদ দিয়ে পরে দুইটা নিয়ে আসবে, কি করবে? একটা বাদ দিয়ে পরে দুইটা নিয়ে আসবে। এখন এই মেথডের মধ্যে আমি উল্টাই দিলাম, গণেশ উল্টা, এখানে -2 দিলাম, তাহলে কি আসবে দেখি। হ্যাঁ, শেষের তো দুইটা নিয়ে বাদ দিবে না, শেষে দুইটা নিয়ে আসবে তখন। তাহলে একই মেথড, প্যারামিটার কারণে কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। মাইনাস বলাতে শেষে তো তখন বাদ দিয়ে নিয়ে আসে না, কিন্তু দুইটা নিয়ে আসছে। হ্যাঁ, এখানে কমা দিয়ে যদি আমি আবার এক দিই তাহলে কি হবে? এখানে অনেকভাবে লেখা যায় আসলে, যদি তো লাগে না আমাদের এরকম। আমি যদি আবার দুই বলি তাহলে এখন কি আসবে? কি নিয়ে আসছে? এই প্যারামিটার সাপোর্ট করে না, বলে লাভ নেই, তো লিমিটেশন আছে। তো তাহলে একের থেকে এইভাবে বলতে পারে, দুইয়ের থেকে বলে বাকি দুইটা বা একটা, এইভাবে। তাহলে স্লাইস হচ্ছে এর আইটেম কয়টা নিয়ে আসে। আচ্ছা, শুধু টু দেন, কি আসে? প্রথম দুইটা বাদ দিয়ে আসবে পরে, পরে তো লাস্ট ইন্ডেক্স বলে না কয়টা নেবে। মানে প্রথম আইটেমটা হচ্ছে কোথায় থেকে শুরু করবে আর কি, কয়টা আইটেম থেকে বাদ দিবে। হ্যাঁ, এইটা এটা বলতে হবে। আচ্ছা, এটার মধ্যে আরেকটা ফাংশন আছে, সেটার নাম হচ্ছে স্প্লাইস। এটা কি কাজ করে? স্লাইস আর হচ্ছে স্প্লাইস। এই মেথডগুলো জাভাস্ক্রিপ্টে আছে, একই কনসেপ্ট, এখানেও জাভাস্ক্রিপ্টে সেম কনসেপ্ট দেখবেন। এটা যেটা করে, মানে একটা আইটেমে আরেকটা আইটেমটাকে রিপ্লেস করে দেওয়া। যেমন এখানে এই অ্যারেটা কি অ্যাসোসিয়েটিভ অ্যারে না? যেমন এটার মধ্যে কি রেট, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যালু। এই অ্যাপে এই অ্যাসোসিয়েটিভ অ্যারে এইভাবে লিখলে রিডেবিলিটি বাড়ে আর কি, বুঝতে সুবিধা হয় নাকি। আমি যখন এইভাবে লিখবো আমার জন্য বুঝতে সুবিধা হবে, এই হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। এখন এইটার ভিতরে এতে আছে রেট, বিতে আছে গেম, সেম একই, এখানেও সেম একই কি, এবং ভ্যালু আলাদা। তো এখন আমি কি করতে পারি, আমি এটাতে এটাকে রিপ্লেস করে দিতে পারি। এই অ্যারে স্প্লাইসটা এই কাজটাই করে, এবং সেটাও ইন্ডেক্স নাম্বার বলতে পারে। তাহলে A1 এর ভিতরে যে আইটেম আছে সেটার 0 থেকে শুরু করে কি দুইটা আইটেম পুশ করবে, কোনটার থেকে নেবে? A2 থেকে নেবে। তার মানে এখন এটা রেড আর গ্রিন বাদ হয়ে কি হয়ে যাবে? পার্পল আর অরেঞ্জ। তার মানে এটার মূল কনসেপ্টটা হচ্ছে কোন একটা অ্যারে নতুন কোন আইটেম দা সরাই দিলে, যেমন এই যে সরকার পরিবর্তন সবার সাথে সবার গতি শেষ, আউট করে দিল না, বদলি হচ্ছে, সময় ডিজাইন দিচ্ছে, মানে যে ছিল চেয়ারে তারা তুলে আরেকজন বসাই দিল। তো এখানে স্লাইস মেথডটা হচ্ছে এরকম, মানে একটা আইটেমকে রিপ্লেস করে দিল। এই ছিল হচ্ছে অ্যারে স্প্লাইস। আসছে পার্পল আর কি আছে অরেঞ্জ, তারপরে ব্লু আর ইয়েলো ঠিকই আছে প্রথম, কারণ এখানে আমি ইন্ডেক্স নাম্বার শুরু করছি এখান থেকে, এই জন্য কি এখানে শুরু হয়েছে। আচ্ছা, তো এই ছিল মোটামুটি। আমরা তাহলে কয়টা ফাংশন শিখলাম? 5, 4, 5, 5, 7টা। ওকে, হ্যাঁ। আচ্ছা, পুষ্পক তো দেখছি আমরা। অ্যারে মার্সটা তো, এটা নাম দেখলে বুঝতে পারতেছেন, অ্যারে মার্স। মার্স মানে কি, একত্রিত করা। তো সেইটার জন্য অ্যারে মার্স ফাংশনটা আমরা ইউজ করতে পারি এখানে। এই যে দুইটাকে এক জায়গায় মার্স করে একবারে প্রিন্ট করে দেবেন, আলাদা আলাদা না করে এক জায়গাতে, তখন আমরা এইভাবে বলে এরা ইন্ডেক্স একটা মার্স করে দিতে পারি। আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে হ্যাঁ, অ্যারে মার্স দুইটা মিলে এক জায়গায় করে দিবে। এই যে প্রথমটা প্রথমে নিবে, একটু জিনিস রেড গ্রিন, ফার্স্ট আইটেম, তারপর কি সেকেন্ড আইটেম। না না না, অ্যারের নাম তো পরিবর্তন, দুইজনের আইটেম নিয়ে এক জায়গায় পিন করে রাখলেন, সেটা আপনি এক ভেরিয়েবলে রাখতে পারেন। আমি এখানে পিন করে দিছি, আরেকটা ভেরিয়েবল রাখতে পারেন, সরাসরি এখানে পিন করছি, আমি আরেকটা ভেরিয়েবলে রেখে পিন করতে পারতাম, সেটা আলাদা। মূল কথা হচ্ছে মার্জ করে দুইটাকে এক জায়গায় করে দিয়ে আপনি একটা ভেরিয়েবলে রাখলেন। আচ্ছা, আমরা পুশ পপ দেখছি, এরপরে আচ্ছা সামটাও একটু দেখে নিই, অ্যারে সাম। এটা ওই যে যদি আপনার নিউমারিক ভ্যালু হয় তাহলে কি করতে পারবেন, আপনি হচ্ছে সাম করতে পারবেন অ্যারে। এটাতে দেখছি আমরা। আচ্ছা,
আচ্ছা এটার মধ্যে একটু কাজ আছে, সেটা আমি একটু পরে আসতেছি। সাম মানে হচ্ছে সে কি করবে, যোগ করে দেবে, মানে যত নাম্বারই থাক যোগ করে দেবে। এখন এটার আউটপুট কি আসবে দেখেন, এইটা ইন্টিজার, এটা ইন্টিজার, এটা হচ্ছে আবার কি স্ট্রিং, আবার এটা হচ্ছে ফলস। তাহলে আর যোগ করতে যাক, সে কি করবে, 41 আসছে, তার মানে কি এখানে 10টাকে কি হিসেবে নিছে তাহলে, আমি যদি এটা বাদ দেই তাহলে কি হবে বলেন, 10 কমে গেল না? ওই যদিও স্ট্রিং, সে কিন্তু আসলে সিকোয়েন্স অনুসারে ওটাকে সে নাম্বার হিসেবেই ধরছে। এখন যদি স্ট্রিং এর ভিতরে কোনো লেখা থাকতো তাহলে স্ট্রিং এর ভিতরে লেখা থাকলে কি হতো, তাহলে এখানে আমি ধরেন এ বি সি লিখলাম, তাহলে কি হবে এখানে, তাহলে ওটা ও তো নিবে না, ও তো ওই ডিজিট বুঝতে, মানে ও পড়তেছে যে ডিজিট, নট এ আলফা, মানে আলফা ভ্যালু যেরকম আলফা, না না নিবে না তো, সে তো এটা চিনবে না, ওয়ানটা দেবে নিউমারিক ছাড়া। এই সাম ফাংশনটা আসলে নিউমারিক ভ্যালুর ক্ষেত্রে ইউজ হয়। আর ফলসটা হবে কারণ এটা হচ্ছে কি বুলিয়ান, আমি যদি এখানে ট্রু লিখি তাহলে তো এটা 1 আসবে, এটার মানে হচ্ছে 1, তাহলে এখানে কি হবে 42 হয়ে যাবে এইটা। ওকে, আচ্ছা তাহলে অ্যারের এই যে ফাংশন দেখলাম, এরপর আমরা অ্যারের হচ্ছে শর্টিংটা একটু দেখা, শর্টিং করতে গেলে আবার মানে 6টা মেথড শর্টিং এর। কেন 6টা মেথড, ওই যে অ্যাসোসিয়েটিভ এর ক্ষেত্রে আলাদা, কারণ অ্যাসোসিয়েটিভ কিও থাকে আবার ভ্যালু থাকে, আবার শর্টিং মানে কি হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার অথবা কি ডিসেন্ডিং অর্ডার। এখানে শর্টিং এর এখানে আমরা যদি শুরুতেই আসি, এই যে শর্ট, শর্টের ক্ষেত্রে শুধু শর্ট, হ্যাঁ শর্ট লিখলে কি হবে, শর্ট অ্যারে ইন অ্যাসেন্ডিং অর্ডার, শর্ট বলে অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোট থেকে বড়, আমার আইটেমের মধ্যে সেটা এবিসিডি হতে পারে, যে কোনো জিনিসই হোক না কেন সেটাকে ছোট থেকে বড়তে সাজাবে, সেটা হচ্ছে এই শর্টের কাজ। আর আর মানে কি রিভার্স করে দেয়, আর শর্ট মানে রিভার্স, ডিসেন্ডিং অর্ডার কি হবে, ডিসেন্ডিং অর্ডার। এটা হচ্ছে ইন্ডেক্স অ্যারের জন্য এই দুইটা মেথড, ইন্ডেক্স অ্যারের জন্য শর্ট আর কি আর শর্ট, আর অ্যাসোসিয়েটিভ এর জন্য শর্ট মেথডই, ওর সাথে একটা জাস্ট এ যুক্ত হবে, নাম দেখলে বুঝতে পারছো এই শর্ট মানে কি অ্যাসোসিয়েটিভ অ্যারে শর্ট। এখন এটার ভিতরে আবার কাহিনী আছে, এন্ড শর্ট সে কোনটা করবে, ফাংশন শর্ট অ্যাসোসিয়েটিভ অ্যারে ইন অ্যাসেন্ডিং অর্ডার অ্যাকর্ডিং টু ভ্যালু অনুসারে, কি অনুসারে, ভ্যালু অনুসারে, মানে শর্টিং করবে ভ্যালু অনুসারে, নটে কি অনুসারে। তাহলে এটার সাথে আবার কি লেখা আছে, এ আমরা এ আর শর্ট বললাম, আর বললে কি হয়ে যাবে, অ্যাসেন্ডিং অর্ডারে অর্ডার বাই কি ভ্যালু, ভ্যালুটাকে কি করতে রিভার্স করে দিতেছে। তাহলে এ শর্ট আর শর্ট, এ শর্টটা হচ্ছে ভ্যালু অ্যাসোসিয়েটিভ অ্যারেকে ভ্যালু অনুসারে শর্টিং করতেছে, আর বললে ভ্যালুটাকে ডিসেন্ডিং অর্ডারে করতেছে এইটাই। আর যদি কি কি শর্টিং করতে হয় তাহলে এই যে কি শর্ট, আর যদি কি এর ডিসেন্ডিং করতে চায় তাহলে কি আর আর থাকলে রিভার্স হয়ে যাবে ডিসেন্ডিং অর্ডারে, তাহলে ওইটার জন্য কেয়ার শর্ট, এই যে এখানে কেয়ার শর্ট আছে, কি আছে কেয়ার শর্ট। তো এই যে এটার এক্সাম্পল যদি আমরা দেখি, যেমন শর্টের এখানে আসলাম, এই যে তাহলে এখানে দেওয়া আছে হচ্ছে এই যে এলোমেলো নাম্বার দেওয়া আছে, এখন এটাকে আমি যখন প্রিন্ট করবো সিরিয়ালি প্রিন্ট করতে চাই, তখন আমি এখানে শুধু শর্ট বলতে পারি, শুধু শর্ট বললে হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার হবে, আর বলে কি হয়ে যাবে বর্ডার আর ডিসেন্ডিং অর্ডার। এখন প্রিন্ট আর যদি করি দেখেন, শর্ট ফাংশনটাকে যদি আমরা রান করি, এই যে তাহলে ডিসেন্ডিং অর্ডারে করছি, এই জন্য কি আসছে 11 থেকে নিচে থেকে আসছে, এই হচ্ছে কাজ। আমি এখানে যে প্রি লেখলে কি আসে, মানে আমি এইভাবে ভিজুয়ালি এইভাবে আসবে, না হলে তো এক লাইন আসতো। আর এখানে যদি এ শর্ট বলি, যেমন এখানে অ্যাসোসিয়েটিভ আছে এস পিটার বেন, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে তার ভ্যালু। এখন আমি এইটা ধরে শর্ট করতে পারি এস ধরে, অথবা কি নাম ধরে কি ধরে শর্ট করতে পারি, এই জন্য 4টা ফাংশন। কে শর্ট বলি কি হবে, আমার এখানে এবিসিডি অনুসার, মানে এইটাকে শর্টিং করবে, এইটাকে এবিসিডি অনুসারে শর্টিং করবে। আর যদি কে শর্ট বলি তাহলে এটা কি হবে, এটা হচ্ছে ডিসেন্ডিং, আর থাকলে কি ডিসেন্ডিং, ওকে। আর শুধু এ থাকলে এ শর্ট, তাহলে এইটা অনুসারে এটা 32 37 43 আসবে। আর যদি এ আর বলি তাহলে এখানে 43টা উপরে চলে যাবে, তারপর 37 এভাবে আসবে। আর এটাকে আপনি ফর স্লিপে ঘুরাইতেই পারেন পিন করে রাখার জন্য। তো মোটামুটি এই কটা ছিল হচ্ছে এর বেসিক কনসেপ্ট। হ্যাঁ, তো বেসিক কনসেপ্ট বলতে এর তারও এত, গত ক্লাসে কিন্তু আমরা এক্সপ্লোরটা দেখছিলাম, এক্সপ্লোর ইম্পোর্ট করাইছি না গত ক্লাসে, হ্যাঁ কেবল বেসিক হল, আসবে দাঁড়ান, আসতেছি আমি। এক্সপ্লোর ইমপ্লোর তো গত ক্লাসে বুঝাইছি, এক্সপ্লোর আর ইমপ্লোর এটা কি কাজ করে, স্ট্রিং এর থেকে নতুন অ্যারে তৈরি করতে পারে। গত ক্লাসে দেখালাম না এক্সপ্লোর কি করে, কমা দেয়, যেমন প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে যদি একটা স্পেস থাকে সেটাকে কি করবে একটা অ্যারে বানায় ফেলাবে, এবং এটা নিউ অ্যারে তৈরি, এবং এটাকে যদি আবার আগের অবস্থা ফেরতে পাই তাহলে কি করবে ইমপ্লোর। এই হচ্ছে কাজ, যেমন এটা অ্যারে তৈরি করলো, এটাকে আবার কি হলো নর্মালে ব্যাক করলো, এই হচ্ছে এক্সপ্লোর আর হচ্ছে
ইমপ্লোড ফাংশন। আচ্ছা, আর কি আছে দেখি এখানে। আচ্ছা, ইন অ্যারে, এটা ইম্পর্টেন্ট, এটা লাগবে আমাদের। ইন অ্যারে কই, 10টা তো কমে গেল। ইন অ্যারে, আচ্ছা এটাও খুব ইম্পর্টেন্ট, যখন হচ্ছে অনেক আইটেম থেকে স্পেসিফিক আইটেম সার্চ করতে হয়, কন্ডিশনালি চেক করতে হয় যে কোন একটা ভ্যালু আসলে ওই অ্যারের ভিতরে আছে কি নাই। হ্যাঁ, ধরেন একটা একটা বেসিক নাম্বার খুঁজতেছে না, এখানে আছে কি নাই, তখন আমরা ইন অ্যারে মেথড খুঁজি। যেমন এখানে এই সিটাগাং কথাটা আমার এই সিটির ভিতরে আসলে আছে কি নাই, এই এই নামটা ইন্ডেক্সের ক্ষেত্রে, তখন আমরা কি করব, ইফ ইন অ্যারে, মানে ইন অ্যারে মানে এটার ভিতরে আছে কি নাই, অ্যারের মধ্যে আছে কিনা, কোনটা যাকে খুঁজবো সেটা আগে দিব, আর কার ভিতরে খুঁজবো সেই অ্যারেটা পরে দেব। সে যদি এটা খুঁজে পায় তাহলে একটা অ্যান্সার আমাকে বুলিয়ান ভ্যালু তো যেটাই বলি না এটা হচ্ছে ট্রু, কন্ডিশনে তো আমি ইফ এলস শিখে আসছি। আর যদি না পায় বলো যে অ্যারে এলিমেন্ট নট ফাউন্ড। আচ্ছা, তাহলে এই জায়গাতে পাবে। হ্যাঁ, কোনটা, ওই যে নিউ সিটি না এটা সিকোয়েন্স তো এইটা, মানে এটা অর্ডারিং ফাংশনের ক্ষেত্রে কালকে ফাংশন শিখলেন না, ফাংশনের প্যারামিটার এ এবং বি দিলেন। এখন আমি যখন আর্গুমেন্ট পাস করি, এখন বি এর জায়গায় যদি আমি অন্য আর্গুমেন্ট, তাহলে আগ পিছ হয়ে যাবে না, অর্ডার তো সিরিয়ালি দিতে হয়। ফাংশন এই করে ফাংশন কিভাবে কাজ, এটাও তো একটা বিল্ডিং ফাংশন, এটাও একটা ফাংশন। এখন এইটার সিকোয়েন্স হচ্ছে প্রথম আইটেম সে দিবে, আমরা এটা চেক করে দেখি, যখন এটা বলতেছে এটা মিলছে কথার কথা, আপনি এখন এটাকে যদি এটা দেই কথা, আমি যদি এটার আগে পরে দিই দেখি কাজ করে কিনা। New setting, তাহলে কি আসবে, কি বলছে, হ্যাঁ কাটাল এরর, আনকট টাইপ, তার মানে ফাংশনের সিকোয়েন্স তো আপনাকে ফলো করতে হবে। আপনি ইচ্ছা করলে তো পারবেন না। আমরা গত ক্লাসে এখানে একটা সাম ফাংশন বানালাম, ফাংশন শিখছি সাম। এখন আপনি এখানে এ কমা বি দিলেন, এটাকে আপনি ইকো এ গুণন অথবা এ যোগ বি। তো ফাংশন যখন আমরা কল করব কি করব, সাম ফাংশনটা কল করি। এখন এই জায়গাতে আমি যে নাম্বারটা আগে দেবো সে তো আগে কার মধ্যে যাবে, এখানে আমি টু টু কি আর বি রিসিভ করবে না এ রিসিভ করবে, এ রিসিভ করে, তাহলে এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে। যেমন এবং আমার এখানে দেখেন হিন্টসও দিয়ে দিছে, এখানে প্লাগইনের কারণে বলে দিছে এটা এ সমান টু হবে, তার মানে এটা কিন্তু লেখা না, এটা হচ্ছে প্লেস হোল্ডার ফাংশনের, বলে দিছে যে এ হচ্ছে যেটা ধরছেন এর মান হচ্ছে কি টু, এখানে কিন্তু বি ধরে নেই। এটা হচ্ছে কনসেপ্ট মনে রাখতে হবে। তো মোটামুটি যে করে দেখালাম এইটা হচ্ছে জানতে হবে। এটার পরেও এখানে আরো ফাংশন আছে দেখেন এখানে, আর দেখাবো। আচ্ছা, এরপরে বলে রাখি, আচ্ছা আরেকটা এক্সাম্পল বলে দেই, এখানে কি নিয়ে অনেক কাজ আছে। আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটা আমাদের লাগবে হচ্ছে ইসেট। সেটাই তো দেখাচ্ছি, অন্য কিছু তো দেখাচ্ছি না। আচ্ছা, এই এই ফাইলটার মধ্যে আরো কিছু এক্সাম্পল আছে, যেমন আপনারা একটু দেখবেন, এক্সপ্লোড, এটা তো শিলা ইমপ্লোড, অ্যারে সার্চ, সার্চ এলিমেন্ট ইন ইন্ডেক্স অ্যান্ড অ্যারে আইটেম, কোনো আইটেম তো সার্চ করে পাওয়ার জন্য কি অ্যারে সার্চ মেথড ইউজ করা হয়। আচ্ছা, অ্যারে মার্চ, এখানে আনলিমিটেড আর মার্চ করা যায় এইভাবে, আমরা পিএসপি 7 তে আসছে। এখানে দেওয়া আছে, একটু দেখবেন এগুলা, মানে এই ফাইলগুলো এক্সাম্পল দেওয়া আছে, বাসায় একটু এই শর্টিং দেখালাম। এখানে আর যেমন হচ্ছে প্রোডাক্টের অ্যারে, আপনি এখন এই জিনিসটা আমি আপনাদের একটু পরে করতে দেব। যেমন এখানে একটা অ্যারে আছে প্রোডাক্ট, হ্যাঁ, প্রোডাক্টের নাম দেখেন, এটা কি অ্যাসোসিয়েটিভ অ্যারে অবশ্যই, কারণ এদের যেহেতু এটা আছে, প্রোডাক্টের নাম, ব্র্যান্ড, ক্যাটাগরি, প্রাইস, স্টক আছে কি নাই, মানে বুলিয়ান, ফিচার, এটার মধ্যে আবার কি আছে, আরেকটা অ্যারে না, এটা ফিচার কি একটা অ্যারে না, তাহলে ফিচারের মধ্যে কি আছে, ডিসপ্লে সাইজ, ক্যামেরা, প্রসেসর, স্টোরেজ, তারপর আবার এখানে কি আছে, প্রোডাক্টের আবার কি কালার ভেরিয়েশন আছে, কোন কালার প্রোডাক্ট, রিভিউ আছে এটার সাথে, আবার রিভিউটা কি আবার মাল্টিপল অ্যারে না। আচ্ছা, এইটা একটা রিভিউ 5। এই যে প্রোডাক্ট পুরো একটা আইটেম, এখন এখান থেকে আপনার ডাটা রিড করতে হবে, কারণ আপনার যখন এপিআইতে ডাটা নিয়ে এসি এরকম তো আমাকে সাজায় দেবে, ডাটাবেস থেকে তো এই ফরম্যাটে আসবে। একটা প্রোডাক্ট যখন রিড করতেছে এই প্রোডাক্টের এই ইনফরমেশন কি আমার এপিআই এর মাধ্যমে আসবে, আসার পর তো আমাকে এটা রেন্ডারিংয়ে দেখাইতে হবে, এই প্রোডাক্টের রিভিউ কি ছিল, প্রাইস কি সেটা দেখাইতে হবে। সেই জিনিসটা আমার এখানে আমি যদি এভাবে পিন করি, তাহলে এখানে দেখবেন যে টোটাল প্রোডাক্টের আইটেম ইনফরমেশন আমাকে এখানে দেখাচ্ছে। আমি বাইরে যদি আসি, প্রোডাক্ট অ্যারে, এই সমস্ত প্রোডাক্ট ইনফরমেশন দেখালাম, তার মানে ডাটাবেসে থাকবে বা যেটা দেখে আলটিমেটলি আমাদের অ্যারেতে আছে, বাট সেটা ডাটাবেস থেকে আসলেও আপনাকে আসলে এভাবেই ডাটাটাকে সাজায় দিবে অবজেক্ট হিসাবে। তাহলে আমি এইভাবে অ্যাসোসিয়েটিভ অ্যারে ডিক্লেয়ার করে এই অ্যারেটা ডাটা রিড করে কিন্তু বাজারে দেখাচ্ছি, ডাটাবেস থেকে নিয়ে এসে যেটা দিয়ে নিয়ে আসি, তারপর এইভাবে অ্যারে ডাটা নিয়ে আমরা পিন করে দেখাতে পারবো। এবং এই যে ফিচারের ভিতরে এটাকে আমার আবার কি করতে পারি, ফিচারটাকে আবার আলাদা লুপ ঘুরাইতে পারি, সেক্ষেত্রে আমার কি করতে হবে, ফিচার যত মাল্টিপল, তাহলে এখানে আবার কি করতে হবে, লুপ ঘুরাইতে হবে, লুপ ঘুরাইতে হবে। আবার এখানে একটা প্রোডাক্ট না হয় যদি আরো 5টা প্রোডাক্ট হতো, তাহলে অ্যারের ভিতর কি আবার অ্যারে আসতো, আসতো
থাকতো না। যেমন আমরা যদি দেখি হচ্ছে এপিআই তে ডাটা কিভাবে আসে না, প্লেস জেসন, এই সাইডটাতে গেলে জেসন প্লেস হোল্ডার এসটিপি। আপনারা যে এপিআই এর কথা শুনছেন অনেক টাইম, এপিআই যারা মোবাইল অ্যাপ বানাইতে গেলে কি করে, মোবাইল অ্যাপস বানান, এই মোবাইল অ্যাপের জন্য কি ব্যাকিং সার্ভার তো অবশ্যই আছে, সার্ভার না হলে কাজ করবে। তো সেখান থেকে অথবা যে আমরা পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন করি, তাদের সিস্টেম ইউজ করি, সেটা কীভাবে ইউজ করি, তারা কি আমাদের অ্যাপ দিয়ে দেয়, তারা একটা একটা লিঙ্ক দেয় বা হচ্ছে একটা এই স্পেসিফিক লিঙ্কে হিট করলে সেই এপিআই প্যারামিটারগুলো প্রসেস করা যায়, কি পাঠাবো বা নিয়ে আসবো। তো এই জেসন প্লেস হোল্ডার এটা হচ্ছে ফ্রি এপিআই। যেমন আমি এই লিঙ্কে যদি ক্লিক করি ট্রাই ইউর সেলফ, সে কী দিবে আমাকে, একটা টু ডু অ্যাপ দিবে, মানে টু ডু অ্যাপ। আবার যেমন আমি 10জন ইউজার দেখতে যাচ্ছে, এই লিঙ্কে ক্লিক করলাম, যেমন পোস্ট 100টা পোস্ট আছে, এটা কমেন্টের এপিআই আছে, ফটোজের এপিআই আছে, 5000 ফটো আছে, টু ডুজ। এই লিঙ্কে ক্লিক করলে সে দেখেন আমাকে সুন্দর একটা, আমি যদি এটাকে আরেকটু সুন্দর করে সাজাই পেটি, এই যে বাই ডিফল্ট এরকম বোঝা যায়, কিচ্ছু বোঝা যায় না। তো এইটার জন্য ব্রাউজার বাই ডিফল্টভাবে জেসন সাপোর্ট করতেছে। দেখেন এই যে থার্ড প্যাকেট, এটা কি অ্যারে, পুরোটা কি একটা অ্যারে, পুরোটা একটা অ্যারে, এবং হচ্ছে এই অ্যারের ভিতরে এই যে এক একটা অবজেক্ট। তো এপিআই তে ডাটা মূলত আসলে অ্যারে অবজেক্ট হিসেবে রিটার্ন করে, মানে মেন অ্যারে তার ভিতরে আবার অবজেক্ট হিসেবে এখানে সাজায় দিছে। এবং অবজেক্টের প্যাটার্নটা আসলে একটু ডিফারেন্ট, অবজেক্টটা অ্যারের মতো হলেও, অ্যাসোসিয়েটিভ অ্যারের মতো হলেও অবজেক্টের ক্ষেত্রে কী থাকে, কি এবং হচ্ছে একটা ক্লোন চিহ্ন, এরপরে দিতে হয় কি ভ্যালু। বাট অ্যাসোসিয়েটিভ অ্যারে কী থাকে, এখানে অ্যারো সাইন থাকে, কী থাকে, অ্যারো সাইন থাকে। বাট আমরা এপিআই তে মূলত আসলে এই অবজেক্ট হিসেবে ডাটা পাস করে, এবং এই ডাটাটা আমরা বিভিন্ন অ্যাপে ইউজ করি। সেটা হতে পারে যখন ব্যাকএন্ড, আমরা ব্যাকএন্ডের জন্য অ্যাপ বানাই, আমাকে আলটিমেটলি ব্যাকএন্ড ডেভেলপার আপনাকে এরকম ডাটা পাঠাইতে হবে, মানে কেউ যদি এরকম লিঙ্কে হিট করে সে কি এই ইনফরমেশনগুলো ডাটাবেস থেকে তাকে দেব, মানে আমার সিস্টেমের ডাটার অ্যাক্সেসটা তাকে দিচ্ছি এই এপিআই এর মাধ্যমে। তো এপিআই এর মানে ব্যাকএন্ড ডেভেলপার হওয়া মানে আপনাকে এপিআই তৈরি করা শিখতে হবে, এপিআই এর কনসেপ্ট জানতে হবে। তো এপিআই মানে এইভাবে ডাটাটাকে তাকে দিচ্ছি ইউজারে, সে আমার এই লিঙ্কে আসলে সেই ডাটা পাবে, এবং এইটাকে সে লুপে ঘুরে কী করবে, ব্রাউজারে দেখাবে, তাই তো। এটাই হচ্ছে মূলত আসলে এপিআই এর কাজ। তো এখানে যেমন হচ্ছে এই যে একটা এপিআই, ইউজারের এপিআই দিছে, ইউজারের ভিতরে যে অ্যারে, তারপরে একটা অবজেক্ট দিছে, অবজেক্টের ভিতরে দেখেন আবার কি আছে, অ্যাড্রেস আছে, আবার জিও, অবজেক্টের ভিতরে আবার অবজেক্ট আছে, অ্যাসোসিয়েটিভ অ্যারের মতো অ্যারের ভিতরে যেরকম অ্যারো আছে। তো এই ডাটাটাকে আপনাকে রিড করতে হবে অ্যারের মাধ্যম দিয়ে। তো মোটামুটি যে কটা ফাংশনের কথা বললাম অ্যারের, এই কটাও তো দেখতেই হবে, বাসায় প্র্যাকটিস করতে হবে। আমরা প্রত্যেকটা ম্যাক্সিমাম পড়া মোটামুটি দেখছি। তো আপনাদের কাজ হচ্ছে এখন প্র্যাকটিস করা। আমি আজকে টপিক এতটুকুই, আর এই অ্যারে টপিকটাই শেষ করেন, তারপরে হচ্ছে অন্য টপিক আলোচনা করব।